ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। পশ্চিমবঙ্গে এসএসসি 2016 নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপ নিতে চলেছে নতুন সরকার। আদালতের নির্দেশ মেনেই অযোগ্য বা টেন্টেড প্রার্থীদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। ৩,০০০ টাকা করে মাসিক ভাতা নিয়ে এবার বড় ঘোষণা সামনে এলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারকে ঘিরে। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করার প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বিধানসভার প্রথম দিনেই দেখা গেল একেবারে অন্য ছবি। রাজনৈতিক দূরত্ব, পুরনো বিতর্ক আর কাদা ছোড়াছুড়ি যেন হঠাৎই অতীত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এবার সংখ্যালঘু ভোট নিয়েও বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ বিজেপিকে সমর্থন করেছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই এবার বড় বিতর্কে জোড়ালেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে চাকরি দুর্নীতির অভিযোগ ঘিরে। এবার বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি তথাকথিত রেড কার্ড। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এক মহিলার দাবি, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয় ব্যবহার করে এক ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ফের চাঞ্চল্য তৈরি করেছে ইডির বড় পদক্ষেপ। কলকাতা পুলিশের এক অফিসার শান্তনু সিনহা বিশ্বাসকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। পশ্চিমবঙ্গে এসএসসি 2016 নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপ নিতে চলেছে নতুন সরকার। আদালতের নির্দেশ মেনেই অযোগ্য বা টেন্টেড প্রার্থীদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, ইতিমধ্যেই সমস্ত জেলা শাসকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা। কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের প্রাপ্ত বেতন 12% সুদসহ ফেরত দিতে হবে। পরে সেই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টও। আদালতের বক্তব্য ছিল, ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম্প বা দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন শুধুমাত্র তাদের বিরুদ্ধেই এ পদক্ষেপ নেওয়া হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই ইস্যুতে দ্রুত পদক্ষেপ শুরু হওয়ায় চাপে পড়েছেন বহু টেন্টেড প্রার্থী। শিক্ষা দপ্তর সূত্রে খবর, খুব দ্রুত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। তবে বিশেষ সক্ষম শিক্ষকর্মীদের ক্ষেত্রে কিছু মানবিক ছাড় দিয়েছে শীর্ষ আদালত। এদিকে এই সিদ্ধান্ত ঘিরে আবারও তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একদিকে আইনজীবীদের দাবি, আদালতের নির্দেশ মানতেই হবে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, আইনি লড়াই এখনও শেষ হয়নি। এখন সবার নজর কত দ্রুত এই টাকা ফেরতের প্রক্রিয়া বাস্তবে কার্যকর হয় তার দিকে। ৩,০০০ টাকা করে মাসিক ভাতা নিয়ে এবার বড় ঘোষণা সামনে এলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারকে ঘিরে। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করার প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা যাচ্ছে, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তাদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। আর এই যাচাই প্রক্রিয়াতেই যদি কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়ে তাহলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা পাওয়ার সুযোগ। সরকারের তরফে জানানো হয়েছে, আবেদনকারীর নিজের নামে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এছাড়াও ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড, পাসবইয়ের কপি, আয় শংসাপত্র এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি যাদের নামে পাকা বাড়ি, 4 চাকা গাড়ি বা ট্র্যাক্টর রয়েছে তারা এই প্রকল্পের আওতায় নাও আসতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আবেদনকারীর নিজের মোবাইল নম্বর সক্রিয় রাখা জরুরি, কারণ ভেরিফিকেশনের সময় সরাসরি যোগাযোগ করা হবে। তাই যারা এই প্রকল্পের মাধ্যমে মাসে ৩,০০০ টাকা পাওয়ার আশা করছেন তাদের এখন থেকেই সমস্ত নথি আপডেট করে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
নতুন এই প্রকল্প ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিধানসভার প্রথম দিনেই দেখা গেল একেবারে অন্য ছবি। রাজনৈতিক দূরত্ব, পুরনো বিতর্ক আর কাদা ছোড়াছুড়ি যেন হঠাৎই অতীত। এদিন বিধানসভায় মুখোমুখি হতেই হাসি মুখে হুমায়ুন কবিরকে জড়িয়ে ধরলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। দুজনের এই আচমকা সৌজন্য বিনিময় ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। সাংবাদিকদের সামনেই ফিরহাদ প্রথমে হুমায়ুনকে জিজ্ঞেস করেন, ভালো আছো? তারপর দুজনকে বেশ কিছুক্ষণ হাসি মুখে কথাও বলতে দেখা যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের পর বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলতে পারে এই ঘটনাতেই। এদিন বিরোধী দলের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষের স্বার্থে গঠনমূলক বিরোধিতা চালিয়ে যাওয়া হবে এবং সরকারের ভালো মন্দ দুই দিকই তুলে ধরা হবে বিধানসভায়। অন্যদিকে হুমায়ুন কবিরও ছিলেন বেশ আত্মবিশ্বাসী মেজাজে। তিনি জানান, মানুষ তাকে দুটি কেন্দ্র থেকেই সমর্থন দিয়েছেন এবং তিনি চান নতুন সরকার সাধারণ মানুষের জন্য ভালো কাজ করুক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও এদিন শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, বিধানসভায় মিষ্টি নিয়ে হাজির হন হুমায়ুন কবির, যা নিয়েও শুরু হয়েছে আলোচনা। রাজনৈতিক উত্তাপের মাঝেও এদিনের এই সৌহার্দ্যের ছবি এখন রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলেই মনে করছেন অনেকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এবার সংখ্যালঘু ভোট নিয়েও বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ বিজেপিকে সমর্থন করেছে। যদিও ঠিক কত শতাংশ ভোট এসেছে তা নিয়ে স্পষ্ট মন্তব্য করতে চাননি তিনি। তবে তার বক্তব্য, একটাও সংখ্যালঘু ভোট বিজেপি পায়নি, এটা আমি বিশ্বাস করি না। শ্রমিক জানান, বিজেপির মূল লক্ষ্য ছিল বাংলার রাজনীতিতে নতুন বার্তা দেওয়া এবং দেখানো যে শুধুমাত্র নির্দিষ্ট ভোট ব্যাংকের উপর নির্ভর করেই সরকার গঠন সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বিজেপির রাজনীতি কোনো ধর্মের বিরুদ্ধে নয় এবং সাধারণ মানুষের উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপিকে শত্রু ভাবার কোনো কারণ নেই, কারণ দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। পাশাপাশি সংখ্যাগুরু সম্প্রদায়ের একাংশকেও সতর্কবার্তা দিয়ে তিনি জানান, উগ্রতা বা উত্তেজনার রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উন্নয়ন প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, সরকার কোনো ধর্ম দেখে কাজ করবে না, হিন্দু বা মুসলমান আলাদা করে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য সমানভাবে কাজ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের পক্ষ থেকে এই বার্তা রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই এবার বড় বিতর্কে জোড়ালেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি। অল্প ভোটের ব্যবধানে জয় পাওয়ার পর তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে তিনি সমর্থন পাননি। তাই আগামী দিনে যারা তাকে ভোট দিয়েছেন তাদের সমস্যাকেই তিনি বেশি গুরুত্ব দেবেন। এই মন্তব্য প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধী শিবিরের অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধির বক্তব্যে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সমান দায়িত্ববোধ থাকা উচিত। অন্যদিকে রিতেশ তিওয়ারি দাবি করেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন এবং আইন মেনেই কাজ করবেন। এদিকে তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রও এই প্রসঙ্গে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের পর এমন মন্তব্য ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন বিতর্ক তৈরি করতে পারে। উল্লেখ্য, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে এবারের লড়াই ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত মাত্র 1000-এর কিছু বেশি ভোটে জয়ী হন রিতেশ তিওয়ারি। তবে জয়ের পর তার এই মন্তব্য এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে চাকরি দুর্নীতির অভিযোগ ঘিরে। এবার বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি তথাকথিত রেড কার্ড, যেখানে দাবি করা হয়েছে বিভিন্ন সরকারি পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, গ্রুপ ডি চাকরির জন্য প্রায় 4 লক্ষ টাকা এবং গ্রুপ সি পদের জন্য প্রায় 7 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ। এছাড়াও পৌরসভার শ্রমিক, ড্রাইভার, সাফাই কর্মী ও টাইপিস্ট পদ নিয়েও একাধিক বিস্ফোরক দাবি সামনে আনা হয়েছে। বিজেপির অভিযোগ, যোগ্যতা ও মেধাকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার একটি বড় চক্র কাজ করেছে। যদিও এই দাবির সত্যতা এখনও সরকারিভাবে প্রমাণিত হয়নি।
অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাও ফের উঠে এসেছে আলোচনায়। কয়েক বছর আগে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এবার নতুন করে ওএমআর শিট এবং তদন্তে উদ্ধার হওয়া নথি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগ সামনে আসার পর রাজ্যের চাকরি ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়তে পারে। তবে পুরো বিষয়টি এখন তদন্তাধীন এবং আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এক মহিলার দাবি, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয় ব্যবহার করে এক ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং পরে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। অভিযোগ অনুযায়ী প্রথমে নিজেকে অন্য নামে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। পরে মহিলাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং জোর করে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দায়ী, গত কয়েক বছরে তাকে একাধিকবার বিয়ে ও তালাকের জটিল পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছিল। এমনকি প্রতিবাদ করলে তার উপর মারধর এবং হুমকির অভিযোগও করা হয়েছে। শেষ পর্যন্ত ওই মহিলা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের দ্বারস্থ হন এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনায় একজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে। তদন্তকারীরা পুরো ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন, পাশাপাশি ভুক্তভোগীর বয়ান এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনা প্রকাশে আসার পর সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ তদন্তের পরেই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে। রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ফের চাঞ্চল্য তৈরি করেছে ইডির বড় পদক্ষেপ। কলকাতা পুলিশের এক অফিসার শান্তনু সিনহা বিশ্বাসকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারীদের দাবি, বালি পাচার এবং সোনাপাপ্পু সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে তদন্ত চলছিল। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। এরপরই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ঝাড়খণ্ডে আত্মগোপন করে থাকার সময় তাকে আটক করা হয়। এর আগে কলকাতার ফার্ন রোডে তার বাড়িতেও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়েছিল। তদন্তকারীদের দাবি, কিছু আর্থিক লেনদেন এবং একাধিক অভিযুক্তের সঙ্গে যোগাযোগের সূত্র ধরেই এই গ্রেফতারি। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীকে ঘিরে ওঠা একাধিক অভিযোগ, যার তদন্ত করতে গিয়েই নতুন তথ্য সামনে আসে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই মামলায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা, যদিও অভিযুক্ত পক্ষের তরফে এখনও বিস্তারিত কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পুরো ঘটনার আর্থিক দিক এবং সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে এই মামলায় আরও নতুন তথ্য প্রকাশে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।